নিচের দরজা খোলার শব্দ পেয়ে দৌড়ে বেরিয়ে এলো প্রিয়া। এই সময় প্রতিদিন রিয়ান ফিরে। সিঁড়ির কাছে আসতেই দেখলো সত্যিই রিয়ান। প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হাসলো। উঠে এলো সিঁড়ি বেয়ে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? প্রিয়া হাসলো, আগ্রহ নিয়ে জানতে চাইলো, লাঞ্চ করবেন তো এখন? রিয়ান খানিকটা অবাক হলো। প্রিয়া কখনো এভাবে জিজ্ঞেস করে না। রোজ তাদের ডাইনিং এ দেখা হয়, নর্মাল টুকটাক কথা হয় আর কি। তার বরাবরই তাড়াহুড়া থাকে, শুধুমাত্র প্রিয়াকে এক নজর দেখতে বাসায় আসে লাঞ্চ করতে। মাথা ঝাঁকালো রিয়ান, হ্যাঁ করব, তবে ফ্রেশ হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। প্রিয়া কথাটি বলে সাহস সে নেমে গেল নিচে। রিয়ান ঘুরে তাকিয়ে দেখলো প্রাণচঞ্চল সেই মেয়েটি ছুটে চলা। হাসলো সে। তাকে নিয়ে প্রিয়ার ভাবনা ভালো লাগছে তার। দ্রুত ফ্রেশ হয়ে এসে বসলো টেবিলে। প্রিয়া সত্যি অপেক্ষা করছে তার জন্য। রিয়ান আসতেই আবার অবাক হয়ে কাজ করলো মেয়েটা। নিজ হাতে খাবার তুলে দিল রিয়ানের প্লেটে। খেয়ে নিন। রিয়ান মুগ্ধ হচ্ছে। সামনে এতটুকুই যে তাকে এত শান্তি দিতে পারে ভাবিনি সে। মেয়ে জাতির ওপর উঠে যাওয়া বিশাল বিশ্বাস ভাবনা এই মেয়েটার কারণে আজ মিথ্যে হতে বসেছে। নিজের এত বছরের বুকের জ্বালা মেটাতে শুরু করেছে এই হরিণী চোখের কিশোরী শীতল করা দৃষ্টিতে। সে এই মেয়েকে হারাতে চায় না, সম্ভব না হারানো। বাঁচবে না তবে এবার, নিঃস্ব হয়ে যাবে সে। রিয়ান চোখ নামায় খাবারের দিকে। আপনার বাড়িতে কে কে আছে রিয়ান ভাই? মা, বাবা, দাদু, ছোট বোন। মিনি ফ্যামিলি, সো সুইট। রিয়ান মুচকি হাসলো। আমি কিন্তু তোমার কথা সবই জানি মোটামুটি। সে আমাদের খুব ভালো ফ্রেন্ড। প্রিয়া একগাল হাসলো, মুখে পুড়ে নিল খাবার। রিয়ান দেখলো মেয়েটাকে, কি মিষ্টি দেখাচ্ছে। আর আপনার বন্ধুরা ওদের গল্প বলি শুনি। একই বাড়িতে থাকি অথচ আমি কারো সম্পর্কে জানি না, মানা যায়? রিয়ান পানিতে গলা ভেজালো, খাবার খেতে খেতে জবাব দিল, রাকিবের শুধু মা আর ছোট একই ভাই আছে বাসায়। ওর বাবা মারা গেছে বহু আগে। ওর গার্লফ্রেন্ড আমাদেরই আরেক ফ্রেন্ড রাকা। আমাদের প্রজেক্টটা শেষ হলে ওদের বিয়ে করবে। রিজনের জয়েন্ট ফ্যামিলি, বাবা চাচা সবই আছে আকাশের মতো। আর ওর হবু বউ তুষি, কাবিন করে রাখা ওদের। ওরও একই কাহিনী, আমাদের প্রজেক্টের পর অনুষ্ঠান করে তুলে আনবে আর কি। আর রাতুলের মা বাবা ছোট ছোট একটা ভাই। আকাশের নাম শুনে আগ্রহ নিয়ে নড়চড়ে বসলো প্রিয়া। আর আকাশ ভাই? ওদের বিশাল ফ্যামিলি, ডাকাশ হলে বিশাল জৌলুস ওদের। বুঝতেই পারছো, অয়ন ভাইকে তো চেনো, আকাশের বড় ভাই, আকাশ ছোট। ওদের আরেকটা বোন আছে। তাছাড়া ওদের বাড়ির সদস্য অনেক, চাচা চাচি কাজিন দিয়ে বাড়ি ভর্তি, অত মনে রাখতে পারবে না। রিয়ান শেষে খাওয়ায় মন দিল। প্রিয়ার মনটা ভালো হয়ে গেল নিমিষে। আকাশ যৌথ পরিবার, তার বরাবরই যৌথ পরিবারের স্বপ্ন। তাদের আত্মীয় স্বজন কেউই বা বললেই চলে, কেউই নেই। ছোট লোক থেকে, ছোটবেলা থেকে পরিবারও তো চারজন, একসাথে থাকার আনন্দ থেকে বঞ্চিত সে। রিয়ানের ফোন বেজে উঠল হঠাৎ। রিসিভ করলো সে। বেশ কিছুক্ষণ পরে কল কেটে তাকালো প্রিয়ার দিকে। ঘোরাঘুরি ভালো লাগে। প্রিয়া হেসে মাথা নাড়ল, খুব। রিয়ান নিজেই হাসলো। সামনে আমাদের একটা ট্যুর আছে, আমরা সবাই যাচ্ছি। শিয়া রাতে এসে তোমাকে বলবে হয়তো। প্রিয়ার চোখ চকচক করে উঠল। সাথে সাথে, সত্যি? কোথায় যাচ্ছি আমরা? কক্সবাজার, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পিকনিক আর কি, 5 দিনের। প্রিয়ার খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে হলো। সে তো প্ল্যান করে রেখেছে সেদিনটা নিয়ে। আরো সুযোগ পেয়ে গেল। খোলা আকাশের নিচে সমুদ্রকে সাক্ষী রেখে ভালোবাসা প্রকাশ করা থেকে সুন্দর কিছু হয় নাকি? গুনগুনিয়ে গান গাইতে গাইতে কিচেনের দিকে যাচ্ছে প্রিয়া। সন্ধ্যা হয়ে এসেছে। সারাদিন রুমে একা একা মুভি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। ফ্রিজ খুলে মন মতো কিচ্ছু পেল না খাওয়ায়। ড্রয়ার থেকে শসা বের করে ধুয়ে নিল ভালো মতো। ডাইনিং এর কাছে লবণের জন্য আসতেই খট করে শব্দ হলো মেইন দরজায়। চমকে উঠল প্রিয়া। এ সময় কেউ তো আসে না বাসায়। দরজা ঠেলে ভিতরে আসলো আকাশ। দ্রুত হাতের দরজা লক করে ঘুরেই দেখতে পেল প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে। যথারীতি পাতা না দিয়ে পকেটে হাত গুজে পাশ কাটিয়ে উপরে উঠতে পা বাড়ালো। প্রিয়া সাহস নিয়ে একটা কাজ করে বসলো। সামনে এসে দাঁড়ালো আকাশের। প্রিয়ার এমন আচরণ আশা করেনি আকাশ। প্রিয়া ঘেঁষে সামনে দাঁড়াতে চমকে দুপা পিছিয়ে গেল সে। মুখ চূড়ান্ত কঠিন, আর কপালে বিরক্তির ভাঁজ ফেলে তাকিয়ে রইল প্রিয়ার দিকে।
কি হয়েছে? সামনে দাঁড়িয়ে আছো কেন? কথা আছে, আমার নেই। কেন নেই? রাবিশ, বিরক্ত না করে রাস্তা ছাড়ো। যদি না ছাড়ি? আকাশ তপ্ত চোখে তাকালো। পিয়া মনে মনে ভয় পেল, প্রকাশ করলো না সেটা, বরং উল্টো কোমরে দুহাত রেখে সিরাজ ভঙ্গিতে এগিয়ে এলো খানিকটা। কি সমস্যা, পাতা দিচ্ছেন না কেন? পাতা কিভাবে দেয়? বোঝেন না কিভাবে দেয়? আকাশ মুখ গম্ভীরই রাখলো, উদাস গলায় বলল, দিচ্ছিলামই তো, তখন তো চরিত্রহীন, বেহায়া, অসভ্য বলে মুখে ফেনা তুলে ফেললে। প্রিয়ার সেদিনের কথা মনে পড়ে গেল, বুকের ভেতরটা চিনচিনে করে উঠল। আকাশ সত্যি সেদিনের বিষয়টা নিয়ে অভিমান করে আছে, স্পষ্ট বুঝতে পারল সে। মুখ গোমড়া করে বলল, আর বলবো না। আকাশ মনে মনে হাসলো, তবে মুখ নির্বিকার রেখেই বলল, তার মানে যা করছিলাম তা আবার করতে বলছো? প্রিয়া লজ্জা পেল অনেকটা, মাথা নামিয়ে মেঝেতে দৃষ্টি রাখলো। অসভ্য লোক, সেটা কখন বললাম? আকাশের মুখে আসা হাসি সযত্নে লুকিয়ে ফেলল। এই যে আবার বললে অসভ্য। প্রিয়া মুখ তুলল না, মিনমিনে গলায় বলল, এই মহা পেঁচালো লোক। আকাশ লুকিয়ে বাঁকা হাসলো, গলাটা নরম করে বলল, নো ডিয়ার, কোনো পেস নেই সত্যি তোমার হাতে ওটার মতো। প্রিয়া হাতের দিকে তাকালো, তার হাতে একটু আগে ফ্রিজ থেকে বের করা শসাটা ধরা। হঠাৎ এটা উদাহরণ বুঝলো না সে, আগ্রহ কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা তো শসা, পছন্দ আপনার, খাবেন? বোকামেটার কথা দারুণ হাসি পাচ্ছে আকাশের, জ্বালাতে ইচ্ছে হচ্ছে খুব। বাঁকা গলায় বলল, তোমার পছন্দ। সজোরে মাথা নাড়লো ওপর নিচে, খুব, তাই তো খাচ্ছি। আকাশ খানিকটা এগালো তার দিকে, পিয়া ভরকে পিছিয়ে গেল দোপা, পিঠ ঠেকালো চেয়ারে। আকাশ মুখ নিমিয়ে আনলো পিয়ার কানের কাছে, হাঁ কিশোরে বলো, আই অ্যাম ইমপ্রেসড। যাও, মাফ করলাম, এখন থেকে আবার পাত্তা দেব। বেশি দিয়ে ফেললে একটু ওয়ার্নিং দিয়ে দিও, হ্যাঁ? আর এটা তুমিই খাও, আমারও পছন্দ, তবে খেতে না, খাওয়াতে। আফটার অল আমার মনটা বিশালতে, ইনফ্যাক্ট বাকি সবও। আকাশ কথাটা বলে পাশ কাটিয়ে চলে গেল, উঠে গেল ওপরে। পিয়া ঠায় দাঁড়িয়ে সেখানে, বরাবরের মতোই লোকটার কাছে আসা এলোমেলো করে দিয়ে গেল তাকে। চোখ বুজে টেনে নিল আকাশের শরীরের ঘ্রাণের অস্তিত্ব, মাথাটা ঝিমঝিম করে উঠল। ফট করে চোখ মেলল সে। কি বলে গেল লোকটা? কি ছিল কথাটার মধ্যে? খানিকটা বোধহয় টের পেয়েছে। হাতে গল্পের বই নিয়ে বিছানায় একাত ওকাত ঘোরাঘুরি করছে পিয়া। বোর হওয়ার তো একটা লিমিট আছে নাকি? এতদিন তাও পরীক্ষার চাপে পড়াশোনা করতে হতো, সময়ও কাটতো। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এখন আর সময় কাটতেই চায় না। সারাদিন একা একা বই পড়ে আর মুভি সিরিজ দেখে 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 সময় কাটে না। ফোন হাতে নিল সে, সময় দেখলো এক নজর। রাত 8টা বাজে, এখন বাসায় কেউ আসেনি। রাত 8টা বাজে, এখনো বাসায় কেউ আসেনি। সন্ধ্যাবেলায় সেই যে আকাশ কি একটা কাজে এসেছিল, তারপর কখন চলে গেছে তাও টের পায়নি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা, বোধহয় বৃষ্টি নামবে। বইটা উপর করে রাখলো সে, নিজেও উপর হয়ে শুয়ে দুহাত ভাঁজ করে জানালার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি আর এখানে নতুন কি? 12 মাসে 10 মাসে তো বৃষ্টি নেমেই থাকে। সন্ধ্যায় নাস্তা খাওয়া দরুন এক অবধি খিদে পায়নি তার, পাবে পাবে করছে। বাতাস আসছে বাইরে। পিয়া উঠে গিয়ে জানালা বন্ধ করে এসে বসলো বিছানায়। ফোন করলো শিয়ার নাম্বারে, দুবার কল করার পরও কল তুললো না। তার আসলে ভয় ভয় করছে, এত বড় বাড়ি, তার উপর জঙ্গল আশেপাশে, রাত হয়েছে, ঝড় নামে যদি, ইলেকট্রিসিটি বন্ধ হলে। ভয় ভয় করছে তার এখন। এবারে কারো নাম্বারই নেই তার কাছে, থাকলেও ফোন দিয়ে খোঁজ নেওয়া যেত শেয়ার। কখন ফিরবে, রাত হবে কি না? আজ বাসায় সবার নাম্বার নেবে সে, মনে মনে ঠিক করে। ফোন হাতে বের হলো রুম থেকে। না, কেউ সত্যিই ফেরেনি। এরই মধ্যে পাকনামে করে হাঁটাহাঁটি মানেই হয় হয় না? এর চেয়ে ভালো কাঁথা মুড়ি দিয়ে নিজের রুমে বসে থাকা। কেউ এলে বের হওয়া যাবে না হয়। প্রিয়া রুমে এসে ভয় কাটাতে কমেডি মুভি চালু করে বসলো। না, ভয় তো যাচ্ছেই না। জানালার পর্দাগুলো ভালো মতো টেনে দিল, বাইরে বিদ্যুৎ চমকানোর আলো যাতে ভেতরে না আসে। কিন্তু আলো না হয় আটকালো বাজ পড়ার শব্দ, সেটা কিভাবে আটকাবে? সিনেমায় মন দেওয়ার চেষ্টার মাঝেই ফোন বেজে উঠল, শিয়ার ফোন। তড়িঘড়ি করে রিসিভ করলো প্রিয়া। পিউ, ভয় করছে তাই না? খুব। আপু, কখন ফিরবি?
আমার ফিরতে দেরি হবে তো। আমি যে শহরে এসেছি। প্রিয়া মৃদু আত্মনাদ করে উঠল। বলিস কি, ফিরতে তো তার মানে অনেক দেরি। তা তো একটু হবে। একটা আর্জেন্ট মিটিং এসেছিলাম, এখনো চলছে। জ্বর হবে বোধহয়। ফিরবি কিভাবে এত রাতে? একা নয় আমি, রেদোয়ান রিয়ানরা আছে, ওরাও ফিরবে, ওদের সাথে ফিরবো। ভয় তো তোকে নিয়ে হচ্ছে। আকাশ ফিরেছে? না তো, কেউ ফিরেনি এখনো। শিয়া খানিকক্ষণ চুপ করলো, কিছু একটা ভাবলো হয়তো। তারপর বলল, ভয় পাস না, রাতুল আর আকাশ ওখানেই আছে। কিছুক্ষণের মধ্যে কটেজে ফিরবে হয়তো। আমি আকাশকে মেসেজ করে দিচ্ছি, আর তোকেও আকাশের নাম্বার সেট করছি। ভয় পেলে সাথে সাথে ওকে কল করবি, কেমন? তুই সাবধানে ফিরিস। পিয়া ফোন রাখলো। কিছুক্ষণের মধ্যে শিয়ার ফোন থেকে মেসেজ আসলো। আকাশ নারের নাম্বার পাঠিয়েছে। নাম্বারটা দেখে হুট করে কেমন যেন ভয় কেটে গেল অনেকটা। নাম্বারটা আপু থেকে কিভাবে নেওয়া যায় অনেক ভেবেছে। কেমন একটা লজ্জা লজ্জা লেগেছে। আর আকাশে থেকে চাওয়া তো তার জন্য অসম্ভব। ঝটপট নাম্বারটা সেভ করে নিল সে। তাকিয়ে হাসলো। হঠাৎ কি একটা মনে হলো তার। দুষ্টু বুদ্ধি চাপলো বোধহয়। তার নাম্বার তো আকাশের কাছে নেই, একটু মজা নিলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। মেসেজ দিয়ে বসলো আকাশকে। রিপ্লাই আসলো প্রায় সাথে সাথে। প্রিয় অবাক হলো, লোকটা ফোন চোখের সামনে নিয়ে বসেছিল নাকি? কেমন আছো? ভালো। কে? আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আপনি কে? তোমার রাতের ঘুম হরণ করতে চাই। মেসেজটা পাঠিয়েই হেসে কুটি কুটি হলো প্রিয়া। এবার দেখি কি রিপ্লাই দেয় লোকটা। বেশ কিছুক্ষণ পরে আবার রিপ্লাই আসছে না দেখে আবার মেসেজ পাঠালো সে। কি গো, ভয় পেলে? প্রিয়াকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মেসেজ আসলো। মেসেজ দেখে রীতিমতো কাশি উঠে গেল প্রিয়ার। এখন আসবো নিজের ঘুম হারাম করতে? আমি রেডি কিন্তু। প্রিয়া হা করে তাকিয়ে রইল মেসেজটা দিকে। কি অসভ্য লোক রে বাবা, এভাবে ফ্ল্যাট করে মেয়েদের সাথে। ছি ছি, কি বলবে সে এখন? তা তো রাগ হচ্ছে। কি হচ্ছেটা কি রাতুল? ফোনটা রাখ বলছি। দাঁড়া না, দেখি মালটা কে। কথাটা বলে চোখ বন্ধ করে তাতে দাঁত দিয়ে জিভ কাটল সে। এই টাইপের শব্দ মেয়েদের প্রতি আকাশ একদম পছন্দ করে না। সাথে সাথে শুধরে নিল। না মানে এভাবে ফ্ল্যাট করছে, দেখতে দে না তোর কোন প্রণয় প্রার্থী। আকাশও ড্রাইভিং এ মন দিল। এমন আননোন নাম্বার থেকে অঢেল কল মেসেজ আসে। রাতুলের নিয়ে নিয়ে ফাজলামির শেষ নেই। তাকে এমন মেসেজ দেওয়া বেশিরভাগ মেয়েরাই মেন কথা থাকে ওয়ান নাইট স্ট্যান্ড। হতাশায় মাথা নাড়ল সে। আর চোখে দেখলে একবার রাতুল ফোন হাতে বসে আছে। দোস্ত, মেয়েটা বোধহয় চমকে গেছে। রিপ্লাই দিচ্ছে না। কি উল্টোপাল্টা বলেছিস বলতো? দেখ না আর কি বলি, তারপর এমন ধমক দেব না চরিত্র বেচারা শিক্ষা পেয়ে যাবে। আকাশ কিছু বলো না। লোকেশন দেখাচ্ছে আরো 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। ফোন বেজে উঠতে রাতুল ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। শিয়া কল করেছে, রিসিভ কর। রাতুল কল রিসিভ করে লাউডে দিয়ে ধরলো সামনে। ওপাশ থেকে শোনা গেল শিয়ার গলা। আকাশ? হ্যাঁ বলো। কোথায় তুমি? কটেজে ফিরছি। ওহ, এটার জন্যই। কতক্ষণে ঢুকছ? মিনিট 10। রাতুলের সাথে? হ্যাঁ। কোনো দরকার? দরকার বলতে ঝড় হবে বোধ হয়। প্রিয়াটা একা কটেজে, আমাদের তো ফিরতে দেরি হবে। ও ভয় পায় তো বাস পড়লে, তার জন্য। চিন্তা করার দরকার নেই, আমরা যাচ্ছি। হ্যাঁ, আমিও সেটাই বলছি। ওকে একটু কল করো কেমন? আমি মিটিং শেষে এত কথা বলতে পারছি না। তোমার নাম্বার অবশ্য ওকে দিয়েছি, ওর নাম্বারটা আমাকে টেক্সট করো। আমি জানিয়ে দিচ্ছি ভয় না পেতে। থ্যাংক ইউ। রাতুল কল কেটে আবার মেয়েটার মেসেজ চেক করলো। না, এখনো রিপ্লাই আসেনি। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। আকাশের দিকে তাকালো। সামনে মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। আকাশ, একটা কাজ করতে পারিস কিন্তু। প্রিয়া যেহেতু ভয় পায়, একা থাকতে কি দরকার মেয়েটাকে একা রাখার? তুই একা একা রাতে ঘুমাইতে পারিস না? উহ, শাট আপ রাতুল, বাজে বকিস না। ও তোমার মনের কথা আমি মুখে ফুটে বলি বলেই আমি খারাপ। বলতে হবে না, চুপ থাক। শিয়ার মেসেজ আসতে হা হয়ে গেল রাতুল। এক প্রকার চেঁচিয়ে উঠল, এই আকাশ, ছেলেটা কারণে অকারণে চেঁচায়। বিরক্ত চোখে তাকালো এক নজর। কি হয়েছে? নাম্বারটা বলে ফোনটা এগিয়ে ধরলো তার সামনে। শিয়ার মেসেজ। হ্যাঁ, প্রিয়ার নাম্বার। তো কল কর।
করে বল রাস্তায় আছি, 5 মিনিটে ঢুকেছি ভয় না পেতে। রাতুল বড় বড় চোখ করে দুদিকে মাথা নাড়ল। সেটা না। তাহলে কি? ওই মেয়েটা? কোন মেয়েটা? একটু আগে যে মেসেজ করেছিল। তো? আকাশ এবার চূড়ান্ত বিরক্ত হচ্ছে। এত হেয়ালিপানা কথা সে একদম পছন্দ করে না। তাকালো না রাতুলের দিকে। আরে ওই মেয়েটাই পিয়া, মানে ওটা পিয়ার নাম্বার। কি? আকাশ আচমকা ব্রেক কষলো গাড়ির, ফোনটা হাতে নিল। হতভম্ব হয়ে গেল সে। সত্যি ওটা পিয়ার নাম্বার। খানিকক্ষণ লাগলো বুঝতে। আকাশ হাসলো এবার, ফোনটা ছুড়ে দিল রাতুলের দিকে। সাথে সাথে ক্যাচ ধরল সে। ম্যাডাম আমাকে নাচাতে চাইছে। ব্যাপার না, যাচ্ছি আমি। রাতুল দুষ্টু হাসলো। নাচতে নাকি নাচাতে? দুটোই। আমার কি তাহলে আজ রাতে কটেজে ফেরা উচিত? কাবাব মেয়ে হাড্ডি হব কি না আবার? ডাবল মিন করিস না। তাছাড়া তুই থাকবি তোর রুমে। রাতুল কপর চিন্তিত গলায় বলল, রুমগুলো কি সাউন্ড প্রুফ? আকাশ গরম চোখে তাকালো রাতুলের দিকে। রাতুল দুহাত ক্ষমাচার ভঙ্গি করে ফিক করে হেসে ফেলল। মিনিট 2-এর মধ্যে গাড়ি এসে ঢুকলো কটেজে। গাড়ি পার্কিং লটে রেখে বাড়ির ভেতরে ঢুকলো দুজন। পিয়া বোধহয় এই অপেক্ষাতেই ছিল, তবে বের হলো না নিচ থেকে। একবার দরজা খুলে উকি দিয়ে দেখলো কে কে এসেছে। রাতুলকে নিজের রুমে ঢুকতে দেখলো, তবে আকাশকে দেখতে পেল না কোথাও। গুটি গুটি পায়ে বেরোলো। আকাশের রুমের সামনে গিয়ে বুঝতে পারলো আকাশ আরও আগে রুমে ঢুকে গেছে। আবার আগের মতোই নিজের রুমে চলে আসলো। আচ্ছা, সে যে মেসেজ করেছিল, আকাশ কি সেটা জানে? না, জানবে কিভাবে? তার নাম্বার লোকটার কাছে থাকলে তবে তো। শিয়া বেশ কিছুক্ষণ হলো অপেক্ষা করছে রেদওয়ানের জন্য। আগেই বলেছিল যাওয়ার সময় ওদের সাথেও যাবে। এখন ফোনে পাচ্ছে না। ওই দিকটা ঝর্ণা হলেও গুড়ি গুড়ি বৃষ্টি আছে। সময় দেখলে রাত 9:30 বাজে। কী রে শিয়া, কে রেখে যাবি নাকি? মানেটা কি? মেয়েটা একা একা ফিরবে কিভাবে? রাকিবের কথায় রেদওয়ান হাসলো, তবে গাড়ি থামালো না। উল্টো আরও গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। একা ছেড়ে যাচ্ছি কে বললো? তবে ফিরবে কার সাথে? রিয়ান মাথার পিছনে কাটটা মারল রাকিবের। হাদা, তুই একটা সামান্য বিষয় মাথায় ঢুকলো না? অয়ন ভাই আছে না? রাকিব বন্ধুর প্ল্যানটা বোধ গরম হতেই হু হু করে হেসে উঠল। সত্যিই তো, এটা তো ভাবিনি। সেরা। রাকিব উচ্ছ্বাস দেখে রেদওয়ান রিয়ান হাসলো। কিছুক্ষণ আগে প্ল্যানটা করেছে দুজন একসাথে সময় কাটালে যাই হোক, হবে তো একটা। রেদওয়ান পাশ ফিরল, তাকালো রাকিবের দিকে। হাসানকে কল দিয়ে বলে ইমার্জেন্সি কিছু একটা বলে আজকে নিজের বইয়ের কাছে চলে যেতে। ওর বইয়ের কাছে পাঠাতে তোর তো চিন্তা কেন? ইস, তোর কি? রাতুলের রোগ ধরলো রাকিব। হাসান ওদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে থাকবে কেন? উফ, সরি, বুঝেছি, দাঁড়া। হাসানের সাথে কথা বললে কল কাটলো রাকিব। ডান। এবার ঝগড়া করুক আর মারামারি করুক, একসাথে থাকুক তো আগে। নিজেদেরটা বুঝে নেবে ওরা। হাসানের সাথে কথা বলে কল কাটলো রাকিব। ডান। এবার ঝগড়াই করুক আর মারামারি করুক, একসাথে থাকুক তো আগে। নিজেদেরটা বুঝে নেবে ওরা। অয়ন প্ল্যানদের বিদায় জানিয়ে বাইরে আসতেই হাসান হু হু করে হাসলো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার বউ অসুস্থ স্যার, একটু বাড়ি যেতে হবে। হাসান চলে গেল। তার থেমে গাড়ির চাবিটা নিয়ে নিচে আসতেই চোখে পড়ল শিয়া। মেয়েটা দাঁড়িয়ে আছে গেটের সামনে, ব্যস্ত ভঙ্গিতে সময় দেখছে, কাউকে বারবার কলও করছে। বোধ হয় অয়ন নড়ল না, দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুঝতে চাইলো বিষয়টা। পকেটে ফোন বেজে উঠতেই দেখলো রেদওয়ানের মেসেজ। ভাই, একটা প্রজেক্টের জন্য আমার সেকেন্ড সাইডে যেতে হচ্ছে। শিয়াকে নিতে পারলাম না, ওকে প্লিজ নিয়ে ফিরো। একা মেয়েটার ফিরতে সমস্যা হতে পারে। অয়ন মেসেজটা দেখলো। স্পষ্ট হলো শিয়া দাঁড়িয়ে থাকার কারণ। একই সময় শিয়ার ফোনেও একই মেসেজ আসলো। শিয়াও দেখলো মেসেজটা। ততক্ষণে অয়ন এসে দাঁড়িয়েছে পাশে। শিয়া ঘুরে দাঁড়াতেই দেখলো তাকে। অয়ন কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। কিছুদিন পর সামনে এসে দাঁড়ালো গাড়ি নিয়ে। উঠে এসো, কথাটা বলে শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে গ্লাস উঠিয়ে নিল। শিয়া থ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে সে? ঘড়িতে তাকালো। 9:45 বাজে। এখন বাস বা উবার উঠায় ওদিকের জন্য অসম্ভব প্রায়। তাছাড়া প্রায় 3 ঘন্টার রাস্তা, সে যাবে কি করে?
বাধ্য হয়ে বিনা বাক্যে উঠে গিয়ে বসলো। অয়ন গাড়ি স্টার্ট দিল। আশ্চর্যজনকভাবে অয়ন একটা কথাও বলছে না, মুখ কঠিন করে ড্রাইভিং করছে। শিয়া বেশ কয়েকবার তাকালো আর চোখে। অয়ন একেবারের জন্য পাশে তাকাচ্ছে না, দৃষ্টি একদম সোজা রাস্তাতে। শিয়ার মনে পড়ে গেল সেদিনের কথা। বুকটা চিনচিনে করে উঠল তার। চড় মেরেছিল অয়নকে, তাই কি রেগে আছে এখনো? হয়তো সে কি করত, আর কত নিজেকে সামলাবে সে, আর কত কি সহ্য করবে সে। বিকট শব্দে হুড়মুড় করে উঠে বসলো প্রিয়া। ডিনার করে শুয়েছিল প্রিয়া, কখন চোখ লেগে গেছে জানি না। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, দরজা জানালা সব আটকা, তবুও আওয়াজ হচ্ছে। গাছপালার ডাল ভেঙে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। অন্ধকার ঘর, ইলেকট্রিসিটি চলে গেছে। এরই মধ্যে বুঝতে পারলো। অন্ধকারে আশেপাশ হাতড়ে ফোন বের করলো। রাত 10:30 বাজে। শিয়ার মেসেজ পেল, আসছে, তবে অনেক রাত হবে, খেয়ে ঘুমিয়ে পড়তে বলছে। প্রিয়া কাঁথা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে বসলো। কয়েক সেকেন্ড পর পর বাস পড়ছে প্রচণ্ড শব্দ করে। ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে। কী করবে? বের হবে সে? যাবে আকাশের রুমে? খারাপ দেখা এত রাতে গেলে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ভয় কিছুতেই কমছে না, বরং শব্দে আরও কেঁপে কেঁপে উঠছে সে। ফোনের ফ্ল্যাশ জেলে বের হলো সে। দরজা খুলতে হাত দিতে চমকে উঠল। তার জুতার লক খোলা, অথচ তার স্পষ্ট মনে আছে খাবার খেয়ে রুমে ঢোকার সময় লক করে ঢুকেছিল। দরজা খুলে উকি দিল একবার বাইরে। করিডোর অন্ধকার, আকাশ রাতুল দুজনের রুম বন্ধ। এক পা করে এসে দাঁড়ালো আকাশের রুমের সামনে। দ্বিধা করলো অনেকক্ষণ। শেষ বাসটা পড়তেই তাড়াহুড়া করে কড়া নাড়ল দরজা। আকাশ মৃদু হাসলো ভেতর থেকে। রকিং চেয়ারে বসেছিল সে। এতক্ষণে প্রিয়ার রুমে ছিল সে। মেয়েটা ঝড়ে ভয় পায়, দারুণ ভয় পায়, অন্ধকারেও। এর মধ্যে একলা থাকতে সে পারবে না, তা জানতো। সব রুমের ডুপ্লিকেট চাবি আছে। প্রিয়ার রুমটাও সে কাছেই ছিল। এতক্ষণে বসেছিল প্রিয়ার পাশে, বিভোর হয়ে দেখছিল ঘুমান্ত প্রেয়সীকে। তবে প্রিয়া নড়েচড়ে উঠতেই বেরিয়ে আসে সে। অন্ধকারে থাকায় ভালো ফায়দা হয়েছে। প্রিয়া টের পায়নি, পেলে ভূত ভেবে চিৎকার করে বাড়ি মাথায় তুলত। দরজায় ক্রমশই কড়া নাড়ার শব্দ আসছে। এবার কণ্ঠও শুনতে পাওয়া গেল, ভয়াক্ত কাঁপা কাঁপা আওয়াজ। আকাশ ভাই, আকাশ ভাই, জেগে আছেন? আকাশের মেজাজ খারাপ হলো। ভাই কি? কোন জন্মের ভাই লাগে ওর? সে ইচ্ছে হলো খানিক ওখানটাতে সারা রাত দাঁড় করিয়ে রাখতে। ভয় একটু শিক্ষক ভাই ডেকে তার কলিজা ছিদ্র করে দেওয়ার শাস্তি এটা। তবে সেটা সে করলো না। ধীর পায়ে উঠে গিয়ে দরজা খুলল। দু হাতে ফোন চেপে ধরে অসহায় চোখে তাকিয়ে আছে প্রিয়া। ওকে অবশ্য ফোনের ফ্ল্যাশ বোকা নিজের দিকে ধরিয়ে রেখেছে। আর ম্যাডামের চোখ কখন বাতা থাকা দেখতে পায় না, তো অষ্টম আশ্চর্য একটা বিষয়। গায়ে ডাস্টি পিঙ্ক কালারের একটা টি শার্ট আর ক্রিম কালারের স্কার্ট, গলায় ক্রিম কালারের একটা ওড়না পেঁচানো। আকাশ দরজা ছেড়ে সরল না, দুবুড়ো উচালো। কি দরকার? ভেতরে আসে। আকাশ হাত ঘড়ির দিকে তাকালো, গম্ভীর মুখটা তুলল। রাত 11টা বাজে, এই সময় এখানে কি? এমন সময় আকাশ শব্দ করে বাজ পড়ল, আর প্রিয়া আকাশকে ঠেলে হুড়মুড় করে ঢুকলো ঘরের ভিতর। আকাশের বুকের উপর দু হাত গুজে ঘুরে তাকালো। কী হলো এটা? আমার ভয় করছে আকাশ ভাই। মহা ফাজিল মেয়ে। আবার ভাই? বিরক্ত হলে মুখে বলো না সেটা, গলা কঠিন করে বলো। রাত ভিতরে নিজে আসো, অথচ পরে তো উল্টাপাল্টা ব্লেম আমাকেই করো। বেরো। প্রিয়া বের হলো না, মাথা নাড়ল দুদিকে। যাবে না। গিয়ে কাছুমুছু হয়ে বসলো সোফার ওপর। আকাশ চিন্তিত মুখে দেখলো। দরজায় উকি দিয়ে বাইরে খেয়াল করলো। দরজা লক করে এসে বসলো চেয়ারে। প্রিয়া দু হাতে কান চেপে বসে আছে। ভয়াক্ত মুখটা আকাশের বুকের ভিতর ঝড় শুরু করে হলো বোধ হয়। কেমন বিড়ালছানার মতো চোখ দুটো মেয়েটার। গুটি গুটি মেরে বসার স্টাইলে বিড়ালছানাই লাগছে। আকাশ পাশ ফিরে বসলো। ফোন ল্যাপটপ সুইচ অফ হয়ে আছে। সময় কাটাবে কি করে সে? জানালা হালকা খুলে দিয়ে এসে বসলো। লাগিয়ে দিন না, সব ভয় করে তো। আকাশ লাগালো না, নির্বিকার বসে রইল। প্রিয়া দেখলো সেটা, খেয়াল করলো তাকে। রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে, গায়ে ব্ল্যাক শার্ট আর ট্রাউজার। ইস, কালোতে বুঝে পুরুষ মানুষ এত সুন্দর লাগে। বাইরে ধুম বৃষ্টি, ঘন ঘন বাজ পড়ছে। আলোতে দেখা যাচ্ছে না মানুষটার মুখ। এ কি ঘামছে কেন?
বাড়ি থেকে তো হু হু করে বাতাস আসছে, একটু পরপর শ্বাস ছাড়ছে জোরে জোরে। শরীর খারাপ কি? প্রিয়া উঠে এগিয়ে গেল আকাশের দিকে, মিনমিন করে শুধালো, আপনার কি শরীর খারাপ লাগছে? আকাশ তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া চোখ সরিয়ে নিল সাথে সাথে। এর চোখের এই দৃষ্টি তো সে চেনে, খুব চেনে। সেদিন বুকের ভেতরটা ধক করে উঠল, এলোমেলো লাগলো নিজেকে খানিকটা, তবে সরল না। আবার একই প্রশ্ন করলো, বললেন না তো খারাপ? প্রিয়ার কথা শেষ করতে পারলো না। আকাশ হুট করে দাঁড়িয়ে পড়েছে, পিছিয়ে গেল সে দুপা। আকাশ তাকিয়ে রইল প্রিয়ার দিকে, ঝলসে দেওয়ার মতো মায়া ওই চোখে মুখে। তবে সামনে নিল নিজেকে। এক ভুল বারবার করে ভালোবাসার মানুষকে অসম্মান করা কোনো পুরুষত্ব নয়। কণ্ঠ ভারী করে বলো, রুমে যাও, দরজা খোলা রাখো। আমার দরজা খোলা রাখবো, ভয়ের কিছু নেই। প্রিয়া মাথা নাড়ল দুদিকে। আমি যাব না এখান থেকে, ঝড় হচ্ছে, আমার একা ভয় করে। এখানে থাকলে আমার ভয় করে। প্রিয়া অবাক হলো, সে থাকলে ভয় করে মানে কি? সে কি বাঘ নাকি ভাল্লুক? চোর ডাকাতও তো নয়। গাল ফুলিয়ে বলো, ঝড়ের সময় কাছে কেউ থাকলে ভয় করে? তুমি থাকলে ভয় করে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে আকাশের। এক নজর তাকালো সেদিকে, সত্যি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। এই চোখের টান সে নিজে উপেক্ষা করতে পারে না, কেমন চুম্বকের মতো টানে, নাড়িয়ে দেয় তার নারী সত্তা। হঠাৎ কি একটা হলো প্রিয়ার, ভয় ডর ফেলে এগিয়ে গেল আকাশের দিকে। আকাশ কপালে ভাঁজ ফেলে খেয়াল করলো সেটা, সরল না ওখান থেকে। আমি কি আপনাকে খেয়ে ফেলবো? আকাশ বাঁকা হাসলো এবার, পকেটে গুজলো দু হাত, মাথা নাড়ল। আমি খেয়ে ফেলতে পারি। প্রিয় বাঁকা হাসলো, কেমন একটা নিঃস্বার্থ কণ্ঠে বলো, কন্ট্রোল নেই নিজের উপর। আকাশ স্থির দৃষ্টিতে দেখলো মেয়েটাকে। মেয়েটা আজ তাকাচ্ছে তার চোখে, এই যেমন এখন চোখের দিকে তাকিয়ে আছে, কখনো করে না। আকাশের বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। মেয়েটার এই দৃষ্টি বুঝতে পারছে সে, কিন্তু এটা হওয়া যাবে না, হতে দেওয়া যাবে না। কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করলো আকাশ। আছে কন্ট্রোল, কিন্তু এখন করতে ইচ্ছে হচ্ছে না। আবহাওয়া অন্য কিছু বলছে, ওয়ার্নিং দিচ্ছে, রুমে যাও। প্রিয়া খিলখিল করে হেসে উঠল। আকাশের নিজের দমিয়ে রাখতে কষ্ট হচ্ছে এক প্রকার। পকেটের ভিতর মুঠো করে ধরল দুহাত। এই হাসি বুকের চাবুকের মতো খোঁচাচ্ছে। নিজের ওপর এতটুকুনো কনফিডেন্স নেই। কনফিডেন্স, তার জন্য তো রুমে চলে যেতে বলছে। আমার কনফিডেন্সের পরীক্ষা নিতে গিয়ে নিজের সর্বনাশ করতে না চাইলে যাও। যদিও তবু না যাই। প্রিয়ার কথা অন্যরকম শোনাচ্ছে, ভয়ঙ্কর শোনাচ্ছে। পাচ্ছ না দেখি, এত সাহস দেখিও না। আমি নিজেকে এখন হারিয়ে ফেলবো, তুমিও বিলীন হবে, কিন্তু সেটা তোমারই অসম্মান। প্রিয়া এবার অস্বাভাবিক একটা কাজ করে বসলো, আরও দুপা এগোলো আকাশের দিকে। আকাশ বসে পড়ল ডেস্কের উপর, পিছনে হাত ভর দিয়ে। মেয়েটার কাহিনী তার সুবিধা লাগছে না। এতদিন তো এই মেয়ে না বুঝে অত্যাচার করেছে, আজ তো মনে হচ্ছে প্ল্যান করে। আকাশের গলা কাঠ হয়ে আসছে, কিন্তু কিছু বলল না সে। উল্টো প্রিয়ার মুখ এগিয়ে নিল বেশ খানিকটা। রাত 1:45, মিনিট 10 হলো ঝড় কমেছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বুকে দ্রুত গতিতে চলছে একটা গাড়ি। অয়ন ড্রাইভিং করছে। ঝড়ের কবলে পড়ে টানা 2 ঘন্টা রাস্তায় কিনারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছুক্ষণ আগেই মাত্র গাড়ি চালার মতো পরিবেশ হয়েছে খানিকটা। অয়ন আড়মোড়া তাকালো একবার শিয়ার দিকে, ঘুমিয়ে গেছে। ঝড় দেখে বার দেখেছিল শুধু হাউমাউ করে কান্না করা। অয়ন নিঃশব্দ হাসলো, কি বাচ্চা বাচ্চা লাগছে, অথচ কে বলবে ঘুম ভাঙলেই এই মেয়ে রণচণ্ডী রূপ ধারণ করবে। মেয়েটার বারবারই একটু জোরে শব্দ হলেই ভয় পেত। মনে পড়ে গেল তাদের প্রেম জীবনের অনেক কথাই। বৃষ্টিতে কত শত ভিজেছে দুজন, ঝড়ে বুক জাপটে ধরে রেখেছে। হারিয়ে গেছে সেসব, হারিয়ে গেছে। কোনটা সুইচ অফ হয়ে আছে তার। আকাশকে কে যে একটু কল করে জানাবে তার উপায় দেই। তার উপর আর সারাদিন মাকে একবারও কোলে করতে পারিনি। মাতৃদেবী নিশ্চয়ই রেগে গেছেন। পৌঁছাতে আরও 1.5 ঘন্টা লাগবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। আশেপাশে কোনো চা কফির দোকান এত রাতে পাওয়া যাবে না বলে তো মনে হচ্ছে না, অথচ এখন তাকাতেই অসুবিধা হচ্ছে তার। এ অবস্থা নিয়ে আরও এতক্ষণ ড্রাইভ করা রীতিমতো অসম্ভব। আরও মিনিট 20 ড্রাইভ করার পর একটা টং ঘর দেখতে পাওয়া গেল। এত রাতে দোকান খোলা পাওয়া ভাগ্য বলা যেতে পারে। ধীরে সুস্থে গাড়িটা থামলো অয়ন।
নেমে এগিয়ে গেল দোকানটার দিকে। কড়া লিকারে চা দিতে বসে বলল, আধা ঘন্টা ব্রেনটায়। দেখতে পেল ঝড় হওয়া দোকানটি দেখতে এসেছিল। দোকানটা আছে নাকি ভেঙে চুরে গেছে। দোকান খোলার জন্য আসেনি, তবে অয়ন অনুরোধ করার চা বানাতে বসে গেল দোকানে। প্রিয়ার ঘুম ভেঙে গেছে, পিটপিট করে তাকালো। এক মুহূর্ত কোথাও আছে, নিজে সেটা বোঝার চেষ্টা করলো। গাড়িতে আবিষ্কার করলো নিজেকে। সাথে সাথে মনে পড়লো সে অয়নের সাথে ফিরছিল। মাঝ রাস্তায় ঝড় হওয়া থামাতে হয়েছিল গাড়ি। বাইরে তাকালো, যেখানটায় গাড়ি থেমেছিল সেখানটা নয় এটা। সময় দেখলো 1:15 বাজে। অয়ন এ সময় গাড়ি থামিয়ে গেল কোথায়? সে আশেপাশে উকি দিল, গাড়ির কাচ নামিয়ে। একটু দূরে একটা টং ঘরে আলো দেখতে পাওয়া গেল। সেখানটায় বসে আছে অয়ন। কিছুক্ষণ পর বসে রইল, নামবে কি না ভাবলো, তবে গাড়ি থেকে নামলো সেও। এগিয়ে গেল টং ঘরের দিকে। অয়ন সে পারফিউমের ঘ্রাণ পেতেই পিছনে ফিরল। নেমে গেল সে। এতই উঠছিলাম আমি, গিয়ে বসো গাড়ি। পেছন থেকে ঘ্রাণ পেতেই পিছনে ফিরল। নেমে এলো যে, এই যে উঠছিলাম আমি, গিয়ে বসো গাড়িতে, আসছি আমি। বলে অয়ন উঠতে নিল। সে থামিয়ে দিল তাকে। আমি চা খাবো। অয়ন তাকালো তার দিকে, তবে কিছু বলল না। দোকানের দিকে তাকিয়ে ইশারা করলো আরও 2টো চা দিতে। তার হাতের ইশারা শেষ। সে দ্রুত রেখে বসলো পাশে। অয়ন খানিকটা সরে বসলো। সে আর খেল করলো সেটা না চাইতেও বুকটা চিনচিনে করে উঠল। চুপচাপ চা খাচ্ছে দুজন। অদূরে পাহাড়ি বাড়ি ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বেশিরভাগই অন্ধকার, তবে কিছু কিছু ঘর থেকে আলো দেখা যাচ্ছে। আর আশপাশটা যতই শুনশান হওয়া দরকার ততটা লাগছে না কেন? শিয়া বেশ কয়েকবার আর চোখে দেখলো অয়নকে। সামনে উদাস চোখে তাকিয়ে উদাসভাবে চাই চুমুক দিচ্ছে। একবারের জন্য তার দিকে তাকাচ্ছেও না। বুকের ভেতরটাও চিনচিনে করছে। আহত হলো খানিকটা। মানুষটা নীরব, এড়িয়ে যাওয়া ভালো লাগছে না তার একদম। এমনটা হচ্ছে কেন? সেই তো চাইতো এতদিন দূরে থাকুক মানুষটা। কাছে আসতে চাইলে, কথা বলতে চাইলে রাগ করতো। সেদিন তো গায়ে হাত তুলেছে, তাহলে এখন যদি সত্যি দূরে দূরে থাকছে, তাহলে তো জ্বলে যাচ্ছে কেন বুকটা? অহিংসের হাত থেকে খালি কাপটা নিয়ে এলো, গিয়ে দাম মেটালো। শিয়াও উঠে দাঁড়ালো। অয়ন পকেটে হাতড়ালো। শিয়ার দিকে তাকালো না। চারিদিকেই বসো, আমি আসছি। আবার কি? গিয়ে বসো, 10 মিনিটে আসছি আমি। শিয়া কথা বাড়লো না, আর গিয়ে বসলো গাড়িতে। অয়ন নিজে এসেছে গাড়ির কাছে। গাড়ির পেছনে সাইডে গেল। হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো একটা। শিয়া অয়নকে না দেখতে পেয়ে খোঁজার চেষ্টা করলো। গাড়ির কাছ নামাতেই সিগারেটের উৎকণ্ঠ গন্ধ নাকে এসে লাগলো। চোখে মুখ কুঁচকে ফেলল। তার মানে সিগারেট খাচ্ছে অয়ন? মনটা মিশে গেল তার। অয়ন কখনো সিগারেট ছুঁতো না, ভুলেও না। এসব বাজে অভ্যাস তার কখনো ছিল না। আর এখন তাকে তো মাঝরাতে বেশ কয়েকবার ড্রিঙ্ক করে মাতাল হয়ে ফিরতে দেখেছে সেখানে। সিগারেটটা আর এমন কি? মিনিট 10-এর মাথায় অয়ন আসলো। ভাবে গাড়ি ছাড়লো। আবার পিনপিনতা নিস্তব্ধতা গাড়িতে। শিয়ার আজ অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে। জানতে চাইবে, উচিত, ভালো দেখাবে। যেখানে অয়ন এতদিন পাগলের মতো তার কাছে 5 মিনিট চেয়েছে কিছু বলতে, সেই তো সুযোগ দেয়নি। আজ কেন তবে তার জানতে ইচ্ছে হচ্ছে সব? আর কেনই অয়ন বা এত ইগনোর করছে তাকে? অবশ্য এতে বাজে ব্যবহারের পর আর কী বা আশা করা যায়? গাড়ির কাছ নামিয়ে দিল সে। হুড়মুড়িয়ে ঠান্ডা বাতাস এলে লাগলো। মাথার ওড়নাটা নামিয়ে দিল। চুলগুলো উঠছে। অয়ন দেখলো সবটাই। হাত কেঁপে কেঁপে উঠছে। এতদিন কাছে পাওয়া হয় না প্রিয় মানুষটিকে। 2 হাত শক্ত করে জড়িয়ে ধরার সুযোগটাও তাকে দেওয়া হয় না। আজ ইচ্ছে হচ্ছে, বড্ড ইচ্ছে করছে। আকাশ পলকহীনভাবে তাকিয়ে আছে সামনের ঘুমন্ত পেশির দিকে। বিগত 3 ঘন্টা যাবৎ দেখে যাচ্ছে। গুটিসুটি মেরে বসেছিল সোফার ওপর, গান শুনছিল আকাশের। কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। খোলা চুলগুলো ছড়িয়ে আছে সোফা জুড়ে। বাইরে মেঝে অবধি শুয়ে আছে। বাতাসে ক্রমাগতি উঠছে। দমকা বাতাসে হাত পা আর একটু চেপে গায়ের ওনারটা হাতড়ে খুঁজতে লাগলো। ঘুমের ঘরে পেল না খুঁজে। আকাশ বুঝলো পিয়ার শীত লাগছে। থেমে যাওয়া ঝড় আবার উঠবে বোধ হয়। উঠে গিয়ে বারান্দার থাই গ্লাস আটকে দিল। এক নজর দেখতেই পিয়াকে সোফায় শোয়ার কাছে হাত পা মেলতে পারছে না। স্কার্ফ অনেকটা উঁচুতে গিয়ে আছে। পা দুটো
দৃশ্যমান হয়ে আছে। বিরক্ত ফুটে উঠেছে, একটু পরপর মুখে কপাল কুঁচকাচ্ছে। আকাশ এগিয়ে গিয়ে ঝুঁকলো প্রিয়ার মুখের উপর, আলতো হাতে মুখের উপর ছোট এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। শুয়ে দিল বিছানায়। নরম বিছানায় ওম পেতে মুখে স্বস্তির ছাপ দেখা গেল। ঘুমের ঘরে মিষ্টি মিষ্টি হাসলো। আকাশ গায়ের ওপর কাঁথা টেনে দিয়ে পাশে বসলো। খোলা চুলগুলো সুন্দর করে গুছিয়ে ফেললো।